দ্বিতীয় প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর মিটিং এবং সিটিংয়ের ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে। নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোনো একটা মিটিং করা, সিটিং করা, সেটাতে যাওয়া, সেখানে ক্ষেত্রে মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা জামাত ইসলামীরও রয়েছে, ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে। কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় সদস্যপদ লাভের যোগ্যতা হিসাবেও বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ওয়াজিব সমূহ মেনে চলবেন। এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্যপদ বাতিল হয়েছে, অনেকে নেতা হতে পারেন নাই, এতই কঠোর এটা। এইবার আমরা জনাব সাদিককে, জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি, সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে। আপনি যেটাকে ইনক্লুসিভনেস বলছেন, সেই ইনক্লুসিভনেসে জামায়াতে ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে, নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য? অ্যাডভোকেট মনিরা, আপনি যেটা বলছেন, জি, আপনি যে কথা বলছেন যে এখানে ফরজ এবং ওয়াজিবকে শিথিল করা হয়েছে কিনা। আচ্ছা, কে কি পোশাক পরবে আর কে কি পোশাক পরবে না, এটা ডিটারমিন করার দায়িত্ব তো আমার বা আপনার না। একজন ব্যক্তিকে হিজাব পরবে, কে নিকাব পরবে, কে আলট্রা মডার্ন ড্রেস পরবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং তার রাইট টু প্রাইভেসি। এই রাইট টু প্রাইভেসিকে আমরা অলওয়েজ রেসপেক্ট করব। এখন এই ছাত্রদের প্যানেলে, যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি প্যানেলের সম্পাদকীয় পোস্টে তিনি অংশগ্রহণ করেছেন, তার পছন্দ মতো তিনি পোশাক করেছেন এবং প্রটোকল অনুযায়ী তিনি যেখানে বসবেন সেখানে তাকে বসতে দেওয়া হয়েছে, তিনি বসবেন সেখানে। তাতে তো ছাত্র শিবিরের নীতি পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে বলে তো আমরা মনে করি। পার্লামেন্টের মেম্বার ছিলেন আমরা, পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায়, মিনিস্টার থাকা অবস্থায় আমাদের মন্ত্রীরা, মিনিস্টাররা পার্লামেন্ট পরিচালনা করেছেন, সেখানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিংকে উপস্থাপন করেছেন, সেখানে নারী পুরুষ নির্দিষ্ট অংশগ্রহণ করেছেন। এই যে পাবলিক ডোমেইনে জামায়াতে ইসলামী পাবলিক ডোমেইনে পার্টিসিপেট করছে, অন্যের রাইটকে এক্সারসাইজ করার জন্য রেসপেক্ট করছে, রাইট টু প্রাইভেসিকে প্রোটেক্ট করছে, আমি তো মনে করি দিস ইনোভেটিভ আইডিয়াস এন্ড থটস শুড বি ওয়েলকাম বাই ইচ এন্ড এভরিওয়ান। এবং এই ক্ষেত্রে ছাত্র শিবির বা জামায়াত ইসলামীর ব্যক্তিগত পন্থা মানার যে বিধান, তা নিশ্চয়ই শিথিল না করেও পাবলিক ডোমেইনে এই সমস্ত কাজ করতে ছাত্র শিবিরের গঠনতন্ত্রে কোনো বাধা নেই, জামায়াত ইসলামের গঠনতন্ত্রের কোনো বাধা নেই। এবং আপনি দেখতে পাবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে আমরা এখানে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ার চেষ্টা করব, যেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে। আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট আনসার হলো, ওয়াজিব এবং ফরজ আমরা শিথিল করতে পারিনি, এটি তো বিধান, ইসলামের বিধান। কিন্তু কোন ব্যক্তির প্রাইভেট রাইট টু লাইফ এন্ড লিবার্টি কিংবা প্রাইভেসি আমরা ভঙ্গ করতে পারিনি, কারো চয়েসে আমরা অ্যাটাক করতে পারিনি, কারো চয়েসকে আমরা বাধ্য করতে পারিনি। এটা কমপ্লিটলি ওই ব্যক্তি বিশেষের চয়েস, তিনি কোন পোশাক পরবেন, কিভাবে আচরণ করবেন। এই ক্ষেত্রে বৃহত্তর অ্যালায়েন্স গঠনের ক্ষেত্রে জামাত বা শিবিরের সদস্যের কোন বাধা কিনা এই মর্মে আমার কাছে মনে হয় মোটেও কোনো বাধা নয়, বরঞ্চ তারা যে কাজ করেছে ওটা বাংলাদেশে একটা এক্সাম্পল হিসেবে থেকে যাবে। আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট, তারপরেও আমি কারণ হচ্ছে যে আমাদের সাথে আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট শিশির মনির আসলে অনেক দূর থেকে, শাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই, সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা, তবে সেই সাউন্ডটা একটু ঠিক করে নেবেন। আমি যে যতটুকু জনাব শিশির মনিরকে বুঝলাম সেটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে, কিভাবে ক্যাম্পেইন করবে, এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা, এখানে জামাত শিবিরের আলাদা করে কোনো কিছু বলার নাই, পরিবর্তনের কোনো জায়গা নাই, এটা ইনক্লুসিভনেস। এবং আমি যতদূর বুঝেছি, কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট শিশির মনির, তার মানে জামায়াতে ইসলামীও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে, আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই
আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণই হচ্ছে যে জামায়াতে ইসলামীর যে সচরাচর ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেইনের একটি স্পষ্ট তফাৎ ছিল। আপনি যেটা বলছেন সেই রকম ভাবেই আসলে ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। জামায়াতে ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই। তার মানে জামায়াতে ইসলামীও এইটা এরকম একটা ক্যাম্পেইনকে এখন স্বাগত জানাচ্ছে, যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে, কিরকম করে ক্যাম্পেইন করবে, আলাদা মিটিং করবে কিনা, আলাদা সিটিং করবে কিনা, সেরকম কোনো বাধ্যবাধকতা এখন আর তেলে নাই, তাই তো? আমার মনে হয় এটাই তো বিবর্তন, এইটাকেই তো বিবর্তন বলে। এবং সময়ের প্রেক্ষাপটে আপনি আপনার প্রোগ্রাম, চিন্তা চেতনাকে ঢেলে সাজাবেন, এইটাও ইসলামের একটি বিধান। আপনি উইল নট বি স্ট্রিক্টিভ। আপনি যখন একটা পার্টিকুলার সার্কামস্টেন্সেসকে অ্যাড্রেস করার জন্য আপনি যখন নিউ ডাইমেনশন অ্যাড করবেন, হিউম্যান থিংকিং কে আপনি ওয়েলকাম করবেন, তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয়। তো জামাত ইসলামী বলেন আর ইসলামী ছাত্র শিবিরের বলেন, এই যে ডাইমেনশনের কাজটুকু তারা করছেন, তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন, ওয়াইডার স্পেকট্রাম অফ পিপলকে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন। আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ, নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস বাট অলসো ফর দি ফিউচার অফ এডুকেশন। আমিও তাই মনে করি। সময়ের সাথে জামায়াতে ইসলামের এই বিবর্তন, যেটি আমরা আসলে ডাকসু এবং চাকসুর মধ্যে দেখতে পেলাম, অ্যাডভোকেট শিশির মনির বলছেন যে সেটি আসলে সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজনে এবং এর নামেই আসলে ইসলাম। এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি এটি যায়। আপনাকে তো অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির। আমি একটু আমার টেকনিক্যাল প্রযোজক আবির ভাইকে একটু বলবো যে শিশির ভাইয়ের মানে সাউন্ডটা একটু ক্লিয়ার হয় কিনা সেটা যদি উনি আবার একটু দেখেন। আমরা ততক্ষণে জনাব আজিজুল বারী হেলালের সাথে একটু কথা বলতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে এমন একটা সময় এসছে যখন এইটা মনে হচ্ছে যে বিএনপি নিজেদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে। অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সবাই বিএনপির এগেইনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে। বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি? না, বিএনপি একা হয়ে পড়বে কেন? বিএনপি আপনার তার সাথে যে যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে। নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয়। আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির মনির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল, ইসলাম বিবর্তন হচ্ছে, এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম? ইসলাম কি আপনার বিবর্তন না, নির্দিষ্ট একটা আপনার নিয়ম এবং নীতি আছে। আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য, যেটা ওই প্যানেলে 3টা আমাদের ছাত্রী বোন ছিল, তারা হেজাব ছাড়া। আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে, যেখানে ইসলামে ম্যান্ডেটরি হিজাব। এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি এটা অ্যাগ্রি করি, কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অন ইসলামিক কোনো কিছু করবেন, তাহলে আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন, আমার কোনো সমস্যা নেই। যখনই ইসলামের ট্যাগটা লাগাবেন না, কিন্তু আপনি যেটা হেলাল ভাই এইটা হেলাল ভাই এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন আমি আপনাকে দেখি আপনি কি না, এটা আপনি বলতে পারেন না কেন? আমার যুক্তিটা আপনি শোনেন। কারণ হচ্ছে যে তুরস্কে, মিশরে, ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন। তো এখন তারা কিরকম পোশাককে পরবেন, কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন, তারা এটা ঠিক করেন। অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন,
প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা, সেই অ্যাডাপশনের কথা বলেছেন, এটা কি আসলে খুব ভুল বলেছেন? ইসলাম পারমিট করে? না না, ইসলাম কি ইসলাম তুরস্ক তো মডেল? ভাই, ইসলাম তো না মিশর মডেল। ইসলামের তো নিজস্ব মডেল আছে। না না, ইসলামের নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই, মানে এটা আপনি শিশিরমণি এগ্রি করে? আমি বলছি যে আপনি বলছেন ঠিক আছে, শিশিরমণির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে? আমি তো এগ্রি করি না। একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে, সে কি এগ্রি করে? আমি কখনো এগ্রি করি না। ইসলাম বিবর্তনশীল, ইসলাম পরিবর্তনশীল। আপনি তুরস্ককে ফলো করবেন, মিশরকে ফলো করবেন, ডাজ নট মিন যে ইসলামকে ফলো করলেন। অতএব এই যে কথাটা বললেন, এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে। তারা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো, আমি এইসব নিয়ে কিছু বলতাম না। যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন, তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে। অথচ আপনার দলে আপনি আমাকে বাধ্য করতে, আমি বলছি না। আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না, ইসলাম পরিবর্তনশীল ধর্ম না। ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিও ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম, কিন্তু ইসলাম কিন্তু তা না। আর একটা বলছে যে দেখেন, আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন, তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের উৎসর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে ঢাকা একটা উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন। আপনি চিঠি দেন, উনি জানাই দিবে তো? উনি তো বলেন না যে উনি এটা লুকিয়ে রাখবে। না আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে। আমার বক্তব্য, ছাত্ররা টাকাটা পেল কোথা থেকে? এটা এই অর্থের উৎসটা যদি আপনি জানতে চান হেলাল ভাই, আপনি যদি এটা জানতে চান, উনারা তো এটা জানাবে, ওটা তো উনারা জানাবে। আর আচ্ছা ঠিক আছে, ওনারা জানালে এইটা কিন্তু এই কথা কিন্তু হেলাল ভাই আপনিও কি কইতে পারবেন বিএনপি কেমনে চলে? আমি যদি এটা চিঠি দিয়ে আপনি জানাবেন। আমরা তো বলছি যে আমি আগে একবার একটা টক শোতে আপনাকে বলেছি যে আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয় এবং আমরা একটা চিঠি দিলে পুরোটা দেখাবেন কিনা, একটা চিঠি দিলে পুরোটা জানাবেন কিনা? উনি যেরকম বলছে এটা আপনি আমার পার্টির কাছে জানলে অবশ্যই আমি পার্টিকে পার্সু করব তা আপনাকে জানানোর জন্য। অবশ্যই তার একটা, এবং আমরা কিন্তু নির্বাচন কমিশন। ওকে ধন্যবাদ। আচ্ছা, আপনি দুটা প্রশ্ন তুলেছেন যে আপনি বলছেন যে ইসলামের বিবর্তন বা পরিবর্তন নিয়ে বা অ্যাডাপশন নিয়ে যে কথা অ্যাডভোকেট শিশিরমণি বলেছেন, সেইটাকে আপনি আসলে সেটা ঠিক। অ্যাডাপশনের ব্যাপারে একটা কথা আছে, অ্যাজ লং অ্যাজ এটা যদি আপনার একত্ববাদের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু অ্যাডাপশন। না আপনি একত্ববাদের সাথে সাংঘর্ষিক কই পাইলেন হেলাল ভাই? আমি তো পাইতেছি না। আপনি যেহেতু বলছেন অ্যাডাপশন, আমি তো পরিবর্তনের বিরুদ্ধে বললাম, আমি তো এভলিউশনের বিরুদ্ধে বললাম, কিন্তু যখন অ্যাডাপশন বলবেন তখন আমার বক্তব্য অ্যাডাপশন হবে। আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আসি যেটা আসলে পরিবর্তন ছাড়া হয়েছে? না আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল। আপনি ইসলামের নাম নিবেন, কিন্তু ইসলামের ম্যান্ডেটরি নাম নিলেই কি ইসলামের নাম নিলেই কি এখন আমাকে আমি এখন কোর্টে যাইতে পারবো? আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো? আমি এখন রকেটে চড়তে পারবো? আমি কিছু করতে পারবো? বলছি আমি ইসলামী দল, আমি কি বলছি ইসলামী দল নিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে? না অবশ্যই আপনি ইসলামকে নামটা ব্যবহার করবেন, তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন, অর্থাৎ ধর্মের অপব্যবহার যতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন, তিনি ইনোভেশন করবেন। ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশিরমণি সেটা ভালো জানে, যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা। আমি যখন বললেন যে আপনি করেন অ্যাডাপশন, তখন আমি বলেছি যে অ্যাডাপশন ইসলামে জায়েজ, কিন্তু তার সাথে অ্যাজ লং অ্যাজ যে যদি একত্ববাদের কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে অ্যাডাপশন জায়েজ। কিন্তু আপনি পর্দা ম্যান্ডেটরি কার জন্য ম্যান্ডেটরি, কতখানি ম্যান্ডেটরি, সেটা নিয়ে 100 রকমের তরিকায় 300 রকমের কথা আছে। সেটাই জামাত ইসলাম বলুক যে পর্দা ম্যান্ডেটরি, এখানে কোনো তরিকা, একটাই তরিকা যে পর্দা আপনাকে মানতে হবে, কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন, পর্দা মানবেন না। তাহলে তো ডাবল। আমার মনে হয় হেলাল ভাই আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশিরমণির যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন, অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন? উনি দুটা বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন। এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডাপশন বা অভিযোজন এটা যে আপনি নেন, এটা আসলে ইসলাম মানে কিনা, পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা, নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডাপশনের মধ্যে দিয়ে যান বা ইভলিউশনের মধ্যে দিয়ে যান। অ্যাডভোকেট শিশিরমণি আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা আপনাকে, আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার সম্মানিত বড় ভাই
আমাদের আজিজুল বারী হেলাল ভাই, সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, তৃতীয় সোর্স হলো ইজমা, চতুর্থ সোর্স হলো কিয়াস, পঞ্চম সোর্স হলো ইজতিহাদ। ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সার্কামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন, এটি আসে ইজমা, কিয়াস এবং ইজতিহাদ থেকে। যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন, যারা ইজমা এবং কিয়াস করেন, তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন। আর যে বোনের কথা বলা হচ্ছে, তিনি কি ছাত্র শিবিরের সদস্য? তিনি কি ছাত্রী সংস্থার সদস্য? তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে? তিনি কি পোশাক পরবেন তাকে আজিজুল বারী হেলাল ভাই বলে দিবে? আমি শিশির মনির বলে দিব? আপনার জবাবটা শেষ হলে আমরা একটু হেলাল ভাইকে শুনতে চাই, কারণ আমরা আপনাকে একটু লম্বা সময় ধরে এবং এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি এটা আমি একটু প্রতিবাদ করতে চাই সম্পর্কে। খালেদ ভাই, আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। জি বলেন। যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে, আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ রং কথা বললেন। আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, এরপরে যেগুলো আছে ইজমা। আচ্ছা ঠিক আছে, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই হেলাল ভাই, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই। থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাক্ষণই অনেক মনে করেন। না খালিদ ভাই, আমাকে বলতে দিতে হবে। জি বলেন। শিশির মনির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই, এইটা আমি প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য, তিনি কোথায় পেলেন ইজতিহাদ মানতে আমরা বাধ্য, ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায়, আমি সেটা জানছি। অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা। এখন আপনি নতুন একটা জিনিস ইনোভেশন করবেন ইসলামে, যে আমি আপনার প্রশ্ন বুঝা গেছে। আপনার প্রশ্ন বুঝা গেছে। এইটা একটু এক মিনিট একটু অ্যাডভোকেট সাহেব এটা একটু অ্যাড্রেস করুক, আমরা আবার আপনার কাছে আসতেছি। 1 মিনিট একটু বলি